যেটাতে আমিও ছিলাম সিইও হিসাবে। সো আমাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, যদিও ও সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস করছে, আপ্রাণ চেষ্টা করতেছে দেশকে উদ্ধার করার জন্য। দেশ যে অবস্থায় চলে গেছে, ইট ইজ ডিফিকাল্ট। ডুবন্ত একটা জাহাজকে উপরে দাঁড় করানো ডিফিকাল্ট, বাট তারপরেও সে যে এফোর্ট জারি রাখছে, এটা প্রমাণ করে যে তার দেশের দেশপ্রেম এবং সততার প্রচণ্ড গভীরতা আছে, যার কারণে সেই কাজগুলো করতেছে। এই জন্য তার সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমি বৃষ্টির ভিতরে সেই মিরপুর 12 থেকে এসেছি। বিষয়টা হচ্ছে, একটা জাতিকে বা যে কোনো যুদ্ধে জয়টা খুব রেসপেক্টেবল এবং প্রেইজ ওয়ার্দি। যদি যুদ্ধ করে জিততে হয় ভালো, বাট যুদ্ধ না করে জিততে হলে আরও ভালো। অনেক যুদ্ধ আছে, অনেক দেশ আছে শেষ হয়ে গেছে কোনো যুদ্ধ ছাড়া। সোভিয়েত ইউনিয়ন কলাপস করেছে, একটা বুলেট ফায়ার হয় নাই, ওইটা হলো বেস্ট ভিক্টরি। মক্কা বিজয় হয়েছে, কোনো একটা মানুষের গায়ে তরোয়ালের খোঁচা লাগে নাই, বেস্ট ভিক্টরি। 71 সালে আমরা ভাগ হয়েছি, আমাদের দুই দেশের ভিতরে মারামারি পিটাপিটি পরে আমরা ভাগ কেন হয়েছি? চরমভাবে দুর্নীতি ছিল পাকিস্তানে সেই সময় 71 সালে, 22 পরিবারের দুর্নীতি, এবং দেশটা ভাগ হয়ে গেছে। আর আজকেও পাকিস্তান 5টা ভাগে ভাগ হচ্ছে ওই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে। ওখানকার সেনাবাহিনী কমপ্লিটলি করাপ্ট, 100% করাপ্ট। আমরাও কিন্তু তাদেরকে ফলো করতেছি। তো একটা দেশকে ধ্বংস করতে হলে দুর্নীতিকে ঢুকাতে হবে। সিকিমকে প্রচণ্ডভাবে দুর্নীতি ঢুকানোর পরে সিকিম শেষ, তারপরে গুজরাট শেষ। মানে এলাকাকে দখল করতে গেলে যুদ্ধ ছাড়া বা সামান্য যুদ্ধে ওই এলাকাতে তোমার দুর্নীতি ঢুকাতে হবে, নীতি থেকে দূরে সরে যেতে হবে। মানুষের নীতি আছে, পশুদের নীতি নাই। মানুষের নীতি আছে, বিয়ে করতে হবে, তারপরে তুমি একটা মেয়ের সাথে একটা ছেলে থাকবে। পশুদের কিন্তু ওই নীতি নাই, আল্লাহ পাক দেয়নি তাদেরকে। তো আমরা যদি আল্লাহ পাকের প্রদত্ত নীতি না মেনে চলি, উই উইল কলাপস। আচ্ছা, একটা জাতিকে ধ্বংস করতে হলে 4টা স্টেজে ধ্বংস করতে হয়। এটা কে বলেছে? ইউরি ব্রেজমেনভ। আপনারা যদি ইউটিউবে গিয়ে ইউরি ব্রেজমেনভ লেখেন, ওখানে সে বলছে একটা জাতিকে ধ্বংস করতে হলে কীভাবে ধ্বংস করতে হয়। ফার্স্টে হলো ডিমোরালাইজেশন। ইট টেক্স 15 to 30 ইয়ার্স টাইম একটা জাতিকে ডিমোরালাইজ করতে। নেক্সট 5 to 6 ইয়ার্স টাইম লাগে ডিস্টেবিলাইজেশন। থার্ড হচ্ছে ক্রাইসিস, ফোর্থ হচ্ছে নর্মালাইজেশন। এই নর্মালাইজেশনটা হচ্ছে একটা সিনিক্যাল টার্ম, যার মাধ্যমে বোঝানো হয় যে ওই দেশটা ক্যাপচার করে ফেলা হচ্ছে। ক্রুশ্চেভ যখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, সে চেকোস্লোভাকিয়াতে এই সিস্টেমে ডিমোরালাইজেশন, ডিস্টেবিলাইজেশন, ক্রাইসিস, নর্মালাইজেশন। যেই দিন সোভিয়েত আর্মি চেকোস্লোভাকিয়াতে ঢুকে পার্লামেন্টে এসে ক্রুশ্চেভ বলে, নাও দ্য সিচুয়েশন অফ চেকোস্লোভাকিয়া হ্যাজ বিন নর্মালাইজড, মানে তারা খেয়ে ফেলা হয়েছে। তো আমরা কিন্তু গত 15 বছরে প্রচণ্ডভাবে ডিমোরালাইজ এফেক্টের ভিতরে আছি। বর্ডার কিলিং, তারপরে বনি আমিন নামে একটা লোক আছে যে ইউটিউব করে, ইসলাম এবং বাংলাদেশকে প্রচণ্ডভাবে হেয় প্রতিপন্ন করে, বনি আমিন। থার্ড হচ্ছে ওয়েপনাইজিং দ্য পর্নোগ্রাফি অ্যান্ড এডিকশন। ওয়েপনাইজিং পর্নোগ্রাফি কীভাবে করা হচ্ছে? স্কুল কলেজগুলিতেও মোবাইল দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড, যাতে তারা লেখাপড়া করতে পারে, হোম স্টাডি। এবং ওই এজ গ্রুপের ভিতরে করেছে কি, বিশ্রী গল্প ছবি দিয়ে ওরা আপলোড করে ফেসবুকে এবং ওই গ্রুপটার কাছে পাঠায়, যাতে আমার ইয়াং জেনারেশান বয়স সন্ধিক্ষণে যখন তারা জ্ঞান আহরণ করতে যাবে, যখন নাকি তাদের ভিতরে রিপ্রোডাক্টিভ 2টা জিনিস আল্লাহ পাক দিয়ে দেয়, একটা হলো রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে যাওয়ার আগ্রহ আর ফিজিক্যাল স্ট্রেংথ, ওই সময় তারা ওই জিনিসটা দিয়ে দিচ্ছে। পাঠ্যপুস্তকেও দেওয়া হচ্ছে যে হ্যাঁ, কিশোর কিশোরী যদি নিজে আনন্দ করতে গিয়ে কিছু একটা করেই ফেলে, এটার ভিতরে কোনো অন্যায় নাই। মানে কতভাবে এই যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। আজকে আমরা কিশোর গ্যাংয়ের পিছনে লেগেছি। কেন কিশোর গ্যাং হচ্ছে সেটার দরকার নাই, ফাইট করো আর পেপার পত্রিকা দাও, কিশোর গ্যাং এটা করছে, কিশোর গ্যাং এটা করছে, কোনো সলিউশন নাই। কিন্তু কোথা থেকে আসতেছে এটা? ঠিক তেমনিভাবে ফার্স্ট অফ অল ডিমোরালাইজেশন, উই হ্যাভ অ্যাচিভ দ্য টার্গেট অফ ডিমোরালাইজেশন। গত 15 বছরে যত ডিমোরালাইজেশনের যা যা করা দরকার ওইটা করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ডিস্টেবিলাইজেশন। আজকে মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ, তারপরে 2টা হাফেজ সাহেবকে মেরে ফেলা হিন্দুদের দ্বারা, এগুলো হলো ডিস্টেবিলাইজেশন এফেক্ট। এই ডিস্টেবিলাইজেশন 5 থেকে 6 বছরের ভিতরেই কিন্তু ক্রাইসিসে রূপান্তর করবে। ক্রাইসিসে রূপান্তর করার মেকানিজম আছে। ডিস্টেবিলাইজেশনটাকে ক্রাইসিসে রূপান্তর করার পরে 9 মাস একটা দেশ ভাগ হয়ে যাবে, যেটা হয়েছে 71 সালে ক্রাইসিস।
আমাদের উপর অত্যাচার, সেনাবাহিনী চাপাই দেওয়া হয়েছে ধ্বংস করার জন্য, নিজস্ব দেশে সেনাবাহিনী চাপাই দেওয়া হয়েছে, ক্রাইসিস ডেভেলপ করা হয়েছে এবং 9 মাসের ভিতরে দেশ স্বাধীন। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ডিমোরালাইজেশন পিরিয়ড ওভার, এখন ডিস্টেবিলাইজেশন পিরিয়ড চলতেছে। এইটাকে যদি আমরা ঠেকাতে না পারি, আমরা ক্রাইসিসে ঢুকে যাব যে কোনো মুহূর্তে। আর ক্রাইসিসে ঢুকে যাওয়া মানেই এটা নর্মালাইজ হয়ে যাবে, এই দেশটা চলে যাবে, আমাদের পতাকা চেঞ্জ, পাসপোর্ট চেঞ্জ, সব চেঞ্জ। তো আমি আপনাদেরকে বলবো, শুধু আপনারা সবাই বুঝতে পারতেছেন জিনিসটা, দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আমি কিন্তু একটু পর্দার আড়ালে থাকা লোক, আমিও চিন্তা করছি আমার 66 বছর বয়সে আমি এখনও যদি বাইরে না এসে দুইটা কথা না বলি, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহ পাকে জবাবদিহি করতে পারবো না। আমার বলতেই হবে আমরা কোথায় চলে যাচ্ছি। এতে ভীতি আছে, এটা ভীতি কাজ করে যে এটা বলে কেউ যদি আসে রাত্রেবেলায় গুম খুন এটা সেটা আয়নাঘর টায়নাঘর নিয়ে যাক। জীবন তো একটাই, সমস্যা কী? যা জীবন কাটায় ফেলছি, এখন চলে গেলে অসুবিধা নেই। বাট এই কথাগুলো বলে যেতে হবে যাতে সবাই বুঝে যে আমরা ভয়ঙ্কর একটা খাদের পাশে এসে দাঁড়িয়েছি, যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি। তো আপনারা আমাকে আমি একটু লেখালেখি করি এবং এই জিনিসগুলো ছড়ানোর চেষ্টা করি লিখিতভাবে, বাট বলার কখনো মানে সুযোগ হয় নাই বা ইচ্ছাও ছিল না। তা আমি এবার ওকে হককে বলি যে ভাই তুমি তো টকটক সবসময় টকটক করে বললাম, আমি তো ভাই টকের ভিতরে নাই, কেন স্যার আপনিও আসেন, আপনারা আসতে হবে এই টকটকাটাকে। তো আমি আসছি, আই এম ভেরি গ্রেটফুল দ্যাট হি কল মি এবং টেলিফোন করে বলেছে স্যার আপনি আসবেন, এই জন্য এসছি। আর আপনি সবার কাছে আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মনোযোগ দিয়ে কথাটা শুনেছেন। অল্প কথা বাট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে 4টা স্টেজ: ডিমোরালাইজেশন, ডিস্টেবিলাইজেশন, ক্রাইসিস অ্যান্ড নর্মালাইজেশন। এই 4টা যদি খেয়াল রাখেন, কে বলেছে? ইউরি ব্রেজমেনভ। আপনারা ইউটিউবে গিয়ে ইউরি ব্রেজমেনভ লিখবেন, দেখবেন শত শত ইউটিউব আসে। এই বেচারা ডিফেক্টর, রাশিয়া থেকে আমেরিকা চলে গেছে, সোভিয়েত ইউনিয়নের তার পছন্দ হয় নাই, ওখানে 150 ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। সে হলো নাম্বার 1 টপ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক্সপার্ট। সাধারণত আমরা যদি নৈতিকতা যে পর্যায়ে চলে গেছে, এটা কি এমনি এমনি গেছে? না, এটাকে পাঠানো হয়েছে, আস্তে আস্তে এটাকে ডুবানো হয়েছে। আর এই নৈতিকতা এমনি একটা আইটেম যে এটাকে কিন্তু হুট করে রিমুভ করা যায় না। ওই ব্রেজমেনভ বলেছে ইট নিডস এ জেনারেশন টু গ্রো। আজকে আমরা নৈতিকতা যে পর্যায়ে আসছি, এই জেনারেশনটা যেটা আসতেছে, এটা চরম অনৈতিক একটা জেনারেশন আসতেছে এবং এ থেকে দূর করতে গেলেও একটা জেনারেশন লাগবে। এই ছোটোকাল থেকে, যেমন জাপানে দেখা যায় দুইটা বেঞ্চ টেবিল নিয়ে বসা, দুই পাশে বসা, বাচ্চারা বসে আছে, একটা লোক ওই পাশে মুখ করে একটা গোল একটা রিং এরকম করতেছে, মানে একটা গাড়ি চালাচ্ছে, দুই পাশে বসা। একটা ছোট্ট একটা মেয়েকে পেটের উপরে অনেক কিছু লাগায়, মোটা একটা প্রেগনেন্ট লেডি ইয়াতে উঠলো, বাসে উঠলো। একটা ছেলে, ইয়াং ছেলে উঠে দাঁড়ায় মহিলাকে বসতে দিল, আর সে দাঁড়ায় এরকম করে দাঁড়ায় আছে, মানে সে ওই উপরে বাসের ধরার জায়গা আছে না, ওইটা ধরে দাঁড়ায় আছে। আচ্ছা, একটা বুড়ি একটা মহিলা চুলগুলি সাদা করে উঠলো, আর একটা ইয়াং মেয়ে রাত দিয়ে উঠে সে এরকম করে দাঁড়ায় আছে। যে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদেরকে শেখাচ্ছে যে কিভাবে মানবিকতা শো করতে হয়, মুরব্বী সিনিয়র সিটিজেনকে কীভাবে রেসপেক্ট করতে হয়। আমাদের কি আছে? আমরা শিখাই শরীফ শরীফা, আমরা শিখাই ট্রান্সজেন্ডার, আমরা শিখেছি ওইটা, মানে ধ্বংস করার দিকে নেওয়ার ব্যবস্থা। কারণ পৃথিবীর সমস্ত প্রাণীকে জীবন চক্র সচল রাখার জন্য আল্লাহ পাক পার্টিকুলার এই যে 2টা জিনিস দেয়, একটা রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে যাওয়ার আগ্রহ, আর রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে যাওয়ার ফিজিক্যাল স্ট্রেংথ। একটা বাচ্চার যেটা নাই, আগ্রহ নাই, স্ট্রেংথও নাই। একটা সুন্দর মেয়ের বুকে কোলে বসে আছে, সে তার কোনো আগ্রহ নাই, কিন্তু একটা ইয়াং এজের লোকের ভিতর কিন্তু আসবে। ওই সময়টাই হলো সবচেয়ে সেন্সিটিভ সময় শয়তান তাকে ধরে নষ্ট করার। এই জন্যই কিশোর গ্যাং হয়, এই জন্যই ধর্ষক হয়। ধর্ষক হতে গেলে ম্যান গেটস মোরালি করাপ লং টাইম বিফোর হি অ্যাকশন ইট। আজকে যে আমরা বেঞ্জি টেঞ্জি এগুলো তৈরি করছি, এটা তো আমাদের সমাজ তৈরি করছে। সমাজ যে রেসপন্সিবল, হাউ টু প্রিপেয়ার দ্য সমাজ। চিৎকার চেঁচামেচি হতে দুর্নীতির বিরুদ্ধে, এই চিৎকারে দুর্নীতি রিপেয়ার হবে না। দুর্নীতি রিপেয়ার করার জন্য মেকানিজম আছে, ওই মেকানিজম যদি অ্যাপ্লাই না করা হয় কোনো দিনই দুর্নীতি দূর হবে না। দুর্নীতি হচ্ছে একটা ডিজিজ, এটা একটা সাইকিয়াট্রিক ডিজিজ, এটা মানসিক রোগ। এই রোগ দূর করতে গেলে সাধারণ মেডিসিন, রোগের জন্য কি হয়, ডাক্তারের কাছে যায়, 2 মিনিট প্রেসক্রিপশন লিখে দেয়, কতগুলো টেস্ট দিয়ে দেয়, এরপরে টেস্টের রেজাল্ট নিয়ে আসে, 3 মিনিট ওষুধ দিয়ে দেয়, ভালো। কিন্তু সাইকিয়াট্রিক একটা পেশেন্ট নিয়ে গেলে সে কিন্তু তারে বলে যে আপনার সপ্তাহে 3টা করে কাউন্সেলিং লাগবে, লম্বা সময়, এবং এই ওষুধগুলো খান, ঘুমের ওষুধ। তারপরে আপনার যে ড্রাগের এফেক্ট আছে, এটা যদি দূর করতে হয় ড্রাগ ছাড়তে হবে, আমি তো ছাড়তে পারি না, তাহলে আসেন আমাদের কোয়ারেন্টাইনে আসেন। একটা সাইকিয়াট্রিক ডিজিজকে দূর করতে গেলে কি লাগে?
একটা লাগে মেডিকেশন, একটা লাগে অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা লাগে কাউন্সিলিং। তো অথচ যে কোনো রোগের জন্য মেডিসিনই যথেষ্ট, ম্যাক্সিমাম টেস্টের মধ্যে মেডিসিন। পুরা জাতি এখন এডিক্টেড টু কারাপশন। এডিক্টেড টু কারাপশন কীরকম আমি জানি না আপনারা ভালো লাগছে কিনা শুনতে। আমি নিজে কিন্তু প্রতিটা জিনিসে অ্যাপ্লাই করেছি গ্রাউন্ডে, আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে, সুযোগ দিছে। আমি একটা বিডিআর ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার হিসেবে গেলাম হিলিতে। তো ওখানে একটা ছেলে নুহু নাম, লাস্ট নায়ক। তো তাকে বলতেছি যে, তাকে খুব অনেস্ট দেখলাম, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে। কিন্তু নুহু, এখানে কত 80% লোক ঘুষ খায়, প্রচুর চোরাচালানি হয়, প্রায় লোকজনকে মারে, ভারতীয় বিএসএফ মানুষ মারে। তা আমি ঢাকা থেকে পোস্টিং হয়েছি। তো না 80%, না স্যার তার বেশি। কত? 85? না স্যার আরও বেশি। 90? না স্যার আরও বেশি। 95? স্যার তার চেয়েও বেশি। আমি 100% ঘুষ খায়? না স্যার, শুধু 9টা লোক ঘুষ খায় না, বাকি সবাই খায়। তাই বললাম আমি সিও হিসেবে এসে কী করবো, হয় তাদের সাথে আমার জয়েন করতে হবে, কিংবা আমার সাথে তারা জয়েন করবে, দুইটার একটা। তো ঠিক আছে, ওকে, চ্যালেঞ্জ। আমি 3 মাসের ভিতরে আপনাদের দোয়ায় 100% স্মাগলিং বন্ধ, জিরো স্মাগলিং, অ্যাবসলিউট জিরো স্মাগলিং। ডিসি সাহেব আমাকে ডাইকে নিয়ে আলাদা করে ইন্ডিভিজুয়াল 1-to-1 মিটিং করতেছে, বলছে আমরা 1 ঘন্টা কোনো লোক ডিস্টার্ব করবে না। পিএর কাছে মোবাইল টোবাইল দিয়ে দিছে। ভাইজান আপনি এটা কেমনে করলেন? পাখিও তো নড়াচড়া করে না, সরকারি হুকুমের বাইরে আমি কোনো কাজ করিনি। আর গোলাগুলি করে যে রেগুলার মারতো, আমি গিয়েই 3rd ডেতে বিএসএফের অফিসারকে বললাম আপনার একটু মিটিং করতে হবে আমার সাথে, এখানে তো খুব ভোলাটাইল বর্ডার, মানুষ মারা যায়, তাই আসেন। তো কোথায় হবে মিটিং? আছে আমার দেশে আসেন। কেন আপনি আমার দেশে আসেন? আমি গেলাম, যাই তাকে বললাম ওখানে সিস্টেম আছে, এখানে যারা অনেকেই আছে বিডিআরে চাকরি করছে, ফ্ল্যাগ মিটিং হয়, টেন্ট লাগানো হয়, একটু সেলুট টেলুট হয়, টি ব্রেক হয়। খাওয়া দাওয়ার পরে বললাম যে ভাইজান এখানে যে লোকজন মারা যায়, আমাকে 72 কিলোমিটার জায়গা দেখাশোনা করার, জান ও মালের দেখাশোনা করার দায়িত্ব দিছে, এখানে রেগুলার লোক মারা যাচ্ছে। তো এখন আমি যে আসছি, এটাতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা কি? এই এলাকাতে একটা বাংলাদেশি, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই দেশেরও, যে ধর্মেরই হোক না কেন, যদি মারা যায়, আপনি কিন্তু 2টা বিএসএফের ডেথ ওয়ারেন্ট সাইন করলেন। ডেথ ওয়ারেন্ট সাইন করলেন মানে তো বাকি অফিসাররা আমার দিকে তাকাইছে, কেন এখানে যদি একটা বাংলাদেশি মারা যায়, তাহলে 2টা বিএসএফ সোলজারকে না মেরে আমি বাসায় ফিরে যাব না। সেটা 1 রাত লাগুক, 7 দিন লাগুক, 1 মাস লাগুক, আমি বাসায় গিয়ে বিছনায় ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত 2টা বিএসএফকে আমি হত্যা না করি। এখন তারা একটু অবাক, সেটা কি বললেন? কারণ ভাই একটা কাজ, এটার জন্য 2টা পরামর্শ আছে। একটা হলো কি, আপনার উপরের দিকে জানান, যারা আপনাদেরকে আদেশ করে খুন করার জন্য, বাংলাদেশিকে ডিমোরালাইজ করার জন্য মারে। আর আরেকটা করতে পারেন, আপনি একটা বাংলাদেশি মারেন, এই 72 কিলোমিটার একটা বাংলাদেশি মেরে দেখেন আমি যা মুখ দিয়ে বলতেছি ওইটা করি কিনা। মারা তো দূরের কথা, বন্দুকের ব্যারেলের দিকে ঘুরায় নেয় আমি যতদিন ছিলাম। এটা হলো মেসেজ দেওয়া। মেসেজটা খুব জরুরি, কারণ কখন মেসেজ আমি দিতে পারবো? যখন কলিজা আমার ওইরকম হবে। যেমন পারস্যের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করতে যায়, উনি 4 লাখ লোক নিয়ে আসে আর 39,000 লোক। বলে মদিনা থেকে তো কোনো রিএনফোর্সমেন্টস আসবে না, সাহায্য সহজে আসবে না, আমরা জানি, খবর নিচ্ছি, আর আমার তো প্রতিদিন 20 থেকে 30,000 লোক জয়েন করতেছে, তুমি তো আমার ঘোড়ার খুরের ধুলার ধাক্কায় ফিনিশ হয়ে যাবে, কোন সাহসে এখানে আসছো আমার এত লোকের সাথে ফাইট করতে? ওনার উত্তরটা ছিল, শিকারি যখন বনে যায়, পাখির সংখ্যা যত বেশি হয় সে তত বেশি খুশি হয়। বেড়াদেরকে পাখি বানিয়ে দিচ্ছে। ওখানে তো ওর কলিজা গুদ্দা ফিনিশ হয়ে যাওয়ার কথা। কে বলছে? খালিদ বিন ওয়ালিদ, শোর্ট অফ আল্লাহ। তো ওই কলিজা যদি আমরা তৈরি করতে না পারি, এই দেশকে টিকায় রাখা মুশকিল, খুবই মুশকিল। আমাদের জাগতে হবে, আমরা যেই বয়সের হই না কেন, একদম মৃত্যুর পর্যায়ে গিয়ে হলো আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশপ্রেম নাই তো ইমান নাই। আর শিবখেরা বলেছে যে there is no neutral citizen in a nation, either you are a patriot or you are a traitor। মানে নিউট্রাল সিটিজেন বলে কিছু নাই, যে আমি ভাই দেশ নিরপেক্ষ। দেশ নিরপেক্ষ মানে কোনো দেশ আমার দেশ না, তুই এই দেশ থেকে বেরোয় যা। যেমন সোহাগ কমিউনিটি হলে যখন নাকি 2তলা 3তলা 1তলায় লোকজন বসে, বরপক্ষ কনেপক্ষ সবাই যায়, 4তলা 5তলায় হয়তো খাবার দাবার দেয়, তো ওখানে গেটের সামনে 2 জন দাঁড়ায় থাকে, বরপক্ষ কনেপক্ষ, কারণ ফালতু লোক এসে ঢুকে। দেখলে তো কেউ হ্যাঁ ভাই আসেন, এটা যে কোনো পক্ষ ডেকে দিয়ে ভিতরে ঢুকাচ্ছে, একটা লোকে কেউ চিনে না, 2 পক্ষে ইশারাগুলো আপনি চিনেন কেন? আপনার লোক না ভাই, আপনি কার পক্ষ থেকে আসেন? আমি নিরপেক্ষ। ফালাই দিল উপর থেকে, নিরপেক্ষের কোনো খাবার নাই এখানে। খেয়াল করে, নিরপেক্ষের জন্য এখানে কোনো খাবার নাই, আপনার এক পক্ষ হতেই হবে, কনের পক্ষ বা বরপক্ষ। তো এই জন্য আইদার ইউ আর এ প্যাট্রিয়ট অর ইউ আর এ ট্রেটার, আপনি কোনো নিউট্রাল সিটিজেন হইতে পারবেন না।
তো এই জন্য আমাদের প্যাট্রিয়ট হইতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাই, মরে তো যাবই, হয় নিজের মানে অ্যাক্সিডেন্টে মারা যাব, ন্যাচারাল মারা যাব, কিংবা শত্রুপক্ষ আমাকে মারবে, মারার বাইরে তো আর কিছু করতে পারবে না। সো আমাদের প্যাট্রিয়ট হয়ে যেন মারা যায় সেই মনোমানসিকতা আমাদের তৈরি করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।